আচ্ছা, শুরু করে দিই। আমরা আজকে কম্পোজিট নিয়ে কথা বলার ইচ্ছা করছি। কম্পোজিট আমরা জানি, কম্পোজিট ডেফিনেশন হলে আমরা বলি যেটা হাইলি কোস্টলিং পলিমারিক রেজিন। দ্যাট মিনস এটা একটা রেজিন টাইপ। দ্যাট মিনস এটা মিক্সচার অফ রেজিন, যেখানে আমাদের ফিলার থাকবে, সেখানে সাইলেন্ট কাপলিং এজেন্ট থাকবে, অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট থাকে। আমরা জানি কনস্টিটিউয়েন্ট গুলো আমরা যদি বলি, এখানে যদি মেইন কনস্টিটিউয়েন্ট যেটা ম্যাট্রিক্স, যেটা ম্যাট্রিক্স হচ্ছে রেজিন অংশ, যেটা ম্যাট্রিক্স অংশটা আমাদের রেজিন থাকে। সেখানে মোস্ট কম্পোজিট রেজিন আর বেসড অন দা বিজিএমএ, এটা আগে থেকে জানি। বিজিএনএ দ্যাট মিনস হচ্ছে বিসফেনল এ গ্লাইসিডিয়াল মিথাক্রিলেট। এটা হচ্ছে মোস্ট অফ দা কম্পোজিট বেসড অন দা বিজিএমএ। আর কিছু জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ইউথেন ডাইমিথাক্রিলেট। এটা আমি প্রিন্সিপাল মনোমার এবং ডাইলুন মনোমার একসাথে বলতেছি। এটা আমরা রেজিন অংশটা বলি, যেটা বলি থেকে আমরা ম্যাট্রিক্স। ইউথেন ডাইমিথাক্রিলেট যেটা হচ্ছে ডাইলুন মনোমার, অথবা হতে পারে ট্রাইথিলিন গ্লাইকল ডাইমিথাক্রিলেট, ট্যাগ জিএমএ যে বলে, বা ট্রাইথিলিন গ্লাইকল ডাইমিথাক্রিলেট। এগুলো হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল মনোমার এবং ডাইলুট মনোমার। এগুলোকে বলা হচ্ছে রেজিন অংশ, এবং এটাই বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে আরো জিনিস থাকে হচ্ছে যে ফিলার থাকে। আমরা জানি ডিফারেন্ট টাইপ অফ ফিলার থাকে। ফিলারের মধ্যে হতে পারে কোয়ার্টজ, হতে পারে ফিউজড সিলিকা, হতে পারে যেটা আমরা কলোইডাল সিলিকা বলে থাকি। তারপর হচ্ছে পারে গ্লাস পার্টিকেল। গ্লাস পার্টিকেল মধ্যে হতে পারে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস। অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস হচ্ছে অনেকটা আমাদের গ্লাস এনামেল সিমেন্টে হতে পারে। কারণ আমরা জানি গ্লাস এনামেল মডিফিকেশন জায়োমার, যেটা ওখানে ফিলার হিসেবে ইউজ করা হয় গ্লাস পার্টিকেল। দ্যাট মিনস গ্লাস এনামেল ইউজ করা হয়, অথবা অ্যালুমিনিয়াম সিলিকেট আদার্স টাইপ অফ গ্লাসও হতে পারে। আর হচ্ছে বোরোসিলিকেট, এটাও আমাদের গ্লাস পার্টিকেল। বোরোসিলিকেট এগুলো হচ্ছে যে আমাদের ফিলারের মধ্যে ফিলার থাকে, ফিলার হিসেবে থাকে এগুলো। আর আমরা জানি ফিলারে অনেকগুলো বেনিফিটস আছে বা অ্যাডভান্টেজ আছে। আমরা আগেও বলছিলাম যে ফিলারে প্রপার্টিজ গুলোকে এনরিচ করে, যেহেতু ফিলারের হার্ডনেস, স্ট্রেংথ বা মেকানিক্যাল প্রপার্টিজ গুলোকে এনরিচ করে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটাকে এনরিচ করে। আর কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটাকে কমায় দিচ্ছে। আমরা জানি রেজিন ম্যাটেরিয়ালস হচ্ছে যে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা বেশি থাকে। দ্যাট মিনস পলিমারাইজেশন সিঙ্কেজ হচ্ছে একটা পয়েন্ট, আর হচ্ছে থার্মাল এক্সপানশন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট কিন্তু আলাদা। এক্ষেত্রে দুইটাতেই আমাদের অ্যামালগাম রেজিন ম্যাটেরিয়ালস, দ্যাট মিনস ম্যাট্রিক্স অংশের সমস্যা। কারণ আমরা জানি পলিমারাইজড ম্যাটেরিয়ালসটা পলিমারাইজেশনের সময় সিঙ্কেজ হবে, আবার টেম্পারেচার যখন আসবে তখন সে এক্সপানশন করবে, টেম্পারেচার যখন করবে তখন আবার সিঙ্কেজ করবে। তার এখানে দুই ধরনের এক্সপানশন এবং সিঙ্কেজ হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে যে এই ফিলার গুলো বেশি থাকার কারণে ফিলার এই সমস্যাটা নেই, যার কারণে ফিলার গুলো অ্যাড করার কারণে পলিমারাইজ ম্যাটেরিয়ালস, দ্যাট মিনস রেজিন অংশটা কমে যাচ্ছে। আর রেজিন অংশটা বলে এটা আমাদের এক্সপানশনটা বা পলিমারাইজেশন সিঙ্কেজটাও কমে যাচ্ছে। একটা হচ্ছে ফিলার গুলো অ্যাস্থেটিক ভ্যালু এনরিচ করে। জাস্ট কি পয়েন্ট দেখি কি যা পড়তে হবে, বাকি জাস্ট কি পয়েন্ট গুলো বলে যাচ্ছে। আর অনেকগুলো ফিলারে ইফেক্ট আছে, তোমরা আলাদা একটা ইয়েতে ছিল পয়েন্ট আকারে 5-6টা পয়েন্ট ছিল, ওটাও দেখে নিতে পারো বা দেখে নিতে হবে। তারপর আমরা সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট বলতেছি বা থার্ড ইনগ্রেডিয়েন্ট বলতেছি ফিলার, যেটা আমরা ইনঅর্গানিক ফিলার বলে থাকি। এখানে ম্যাক্সিমাম সবগুলো আছে ইনঅর্গানিক, এই জন্য ইনঅর্গানিক ফিলারও বলা হয়। তারপর হচ্ছে যে আমার ক্লাসিফিকেশন, কম্পোজিটের ক্লাসিফিকেশনটা বেসড অন টাইপস অফ দা ফিলার। কি ধরনের ফিলার অ্যাড করা আছে সেটার উপর ডিপেন্ড করে সাধারণত কম্পোজিটের টাইপসটা বা সাবডিভিশনটা করা হয়। এখানে ফিলারের সাইজ যখন বড় হয়, যেটা আমরা বলি ম্যাক্রোফিল বা কনভেনশনাল ফিলার, ম্যাক্রোল ফিলার সাইজ অনেক বড় হতে পারে। এখন রিসেন্টলি কিছুটা সাইজ কমায় আনা হচ্ছে, যেটা 2.5 to 5 মাইক্রন ইন সাইজ, তাও এটা অনেক বড়। মানে 2.5 থেকে 5 মাইক্রন সাইজ হচ্ছে ফিলার, যেটা আমরা বেরিয়াম বা স্টনশিয়াম ফিলার ইউজ করা হয় ম্যাক্রোফাইন কম্পোজিটে বা কনভেনশনাল কম্পোজিটে। এখানে ফিলার কন্টেন্ট থাকে 75 to 80% বাই ওয়েট। আর এটা সুবিধা হচ্ছে যে এটা মেকানিক্যাল প্রপার্টিসটা ভালো, যেহেতু ফিলারটা সাইজ বড়। আমরা জানি ফিলারের কারণে মেকানিক্যাল প্রপার্টিস গুলো এনরিচ করে, সো ফিলার সাইজ বড় হলে মেকানিক্যাল প্রপার্টিসটা ভালো পাবো। কিন্তু এটা অসুবিধা হচ্ছে যে ফিলারের সাইজ গুলো বড় হয় কারণে ফিনিশিং বা পলিশিং করাটা টাফ, যেখানে সারফেসটা রাফেন থাকে, এটা একটা অসুবিধা। এই জন্য আরেকটা অপশন আছে আমাদের মাইক্রোফাইন কম্পোজিট। মাইক্রোফাইন কম্পোজিটের পার্টিকেল সাইজটা অনেক ছোট, যেটা 0.004 মাইক্রন অথবা 5 মাইক্রন আমরা বলে থাকি, অনেক ছোট কলোইডাল সিলিকা হিসেবে থাকে। তবে এটা অসুবিধা হচ্ছে যেটা আবার ফালকি ফিলারের পরিমাণ কম অ্যাড করা যায়, কারণ বেশি অ্যাড করাটা টেকনিক্যাল ডিফিকাল্ট। এটা 30 to 60% পর্যন্ত ফিলার অ্যাড করা যায়। আর যেহেতু ফিলারে পরিমাণ কম, ফিলারের সাইজ কম, সেক্ষেত্রে এটা মেকানিক্যাল প্রপার্টিসটা নট সো গুড। এটা পুয়ার ওয়ার রেজিস্ট্যান্স বা মেকানিক্যাল প্রপার্টিসটা নট সো গুড।
কিন্তু এটা সুবিধা হচ্ছে যে এটা পলিশেবিলিটিটা ভালো। এই জন্য যেখানে স্ট্রেস কম পড়বে, লোড বিয়ারিং কম, সেই সমস্ত জায়গায় এটা সুইটেবল। কিন্তু এটা আরেকটা অসুবিধা হচ্ছে যে পলিমারাইজেশন সিঙ্কেজ বা দ্যাট মিনস কন্ট্রাকশন সিঙ্কেজটা বেশি হয়, কারণ এটা পিলারের সাইজ কম, সাইজ ছোট, পরিমাণে কম, যার কারণে রেজিন অংশটা বেশি, রেজিন অংশ বেশি থাকা মানে হচ্ছে পলিমারাইজেশন সিঙ্কেজ হবে বেশি। এটা একটা অসুবিধা। রিসেন্টলি আরেকটা জিনিস আসছে যেটা আমাদের যাতে মার্কেটিং এ, সেটা হচ্ছে ন্যানোফিল্ড। ন্যানোফিল্ড হচ্ছে হ্যাঁ মাইক্রোফিলের মতোই, তবে এটা আরেকটু ছোট পার্টিকেল হয়। ন্যানোফিল পার্টিকেল বা ন্যানো ক্লাস্টার ইউজ করা হয় এজ এ ফিলার। এটাও মেকানিক্যাল প্রপার্টিসটা কম, অয়েল রেজিস্ট্যান্সটা বলে যে বাড়াচ্ছে, কিন্তু এটা যেহেতু ফিলারের সাইজ কমে যাচ্ছে সেও কিছুটা দেখা যাচ্ছে যে মেকানিক্যাল প্রপার্টিসটা কম থাকবে। কিন্তু কোম্পানি অনেকগুলো টেকনোলজি ইউজ করে এটাকে অয়েল রেজিস্ট্যান্স বা হার্ডনেসটাকে বাড়ানোর জন্য অনেকগুলো টেকনোলজি ইউজ করার কারণে হয়তো বা মেকানিক্যাল প্রপার্টিসটা মোটামুটি একটা পর্যায়ে আসে। কিন্তু এটা সুবিধা হচ্ছে যে এটা পলিশেবিলিটিতে হাইলি পলিশেবল। যেহেতু ফিলার পার্টিকেল আরো ছোট, মাইক্রোফাইন চেয়ে ছোট, মাইক্রোফাইন চেয়ে ছোট কারণে এটা বলছে আমার ন্যানোফিল, এবং এটা পলিশেবিলিটিটা এক্সেলেন্ট। কিন্তু এগুলো মেকানিক্যাল প্রপার্টিসটা নট সো গুড হওয়ার কারণে এটা এখন কম ইউজ করে আমরা যেটা ইউজ করে থাকি হাইব্রিড। হাইব্রিডের মধ্যে ন্যানোফিল ইউজ করা হয়। হাইব্রিড হচ্ছে যে এখানে ন্যানোফিল থাকবে, পাশাপাশি আমার ফাইন পার্টিকেলের ফিলার থাকবে। দ্যাট মিনস দু ধরনের ফিলার থাকবে, এক বাই ছোট ফিলার থাকবে, বড় ফিলার থাকবে। বড় বলতে ফাইন পার্টিকেল, দ্যাট মিনস 1 মাইক্রনের চেয়ে কম বা 2.5 কম। সেক্ষেত্রে হচ্ছে যে সেই ফিলার পার্টিকেল গুলো যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলোতে আমাদের ছোট ছোট ফিলার গুলো ঢুকে যাবে, তখন আমাদের ফিলার কন্টেন্টটা বাড়ানো যায়। যেখানে এটা মেকানিক্যাল প্রপার্টিস এনরিচ হচ্ছে, পলিশেবিলিটি এনরিচ হচ্ছে, দ্যাট মিনস দুইটা প্রপার্টি যে পাচ্ছি। এই জন্য হাইব্রিড বলা হচ্ছে, এই কারণে মিক্স অফ দ্য কনভেনশনাল এন্ড মাইক্রোফাইন পার্টিকেল। মানে কনভেনশনাল আমাদের পার্টিকেল থাকবে অথবা মাইক্রোফাইন পার্টিকেল থাকবে। এটা হচ্ছে যে বোথ মেকানিক্যাল এবং সারফেস পলিশেবিলিটি পাওয়ার জন্য এটা ইউজ করা হয়। দ্যাট মিনস কনভেনশনাল জন্য আমরা পাচ্ছি মেকানিক্যাল প্রপার্টিস, আর মাইক্রোফাইনের জন্য পাচ্ছি পলিশেবিলিটি, দ্যাট মিনস পলিশিং করার ক্যাপাসিটি। আর এখানে ফিলার কন্টেন্ট থাকে 75 to 80% বাই ওয়েট। ফিলারের পরিমাণটা বাড়ানো যাচ্ছে যেহেতু দুই ধরনের ফিলার ইউজ করা হচ্ছে, যার কারণে বড় পার্টিকেল গুলো মাঝখানে ছোট ছোট পার্টিকেল গুলো ঢুকে যেতে পারে, যেখানে ফিলারের কন্টেন্টটা বাড়ানো যায় বা ফিলারে করা যাচ্ছে। এক্ষেত্রে বাল্ক কনভেনশনাল হচ্ছে যে 1 to 50 মাইক্রন পর্যন্ত সাধারণত এটা পার্টিকেল সাইজ বা ইয়ে থাকে। আর কিছু কিছু ম্যানুফ্যাকচারে আপ টু 90% পর্যন্ত ফিলার লোডিং করা হয় এই ব্লেন্ডেড বা এই হাইব্রিডের মধ্যে। তবে এটা মার্কেটে এখন অ্যাভেলেবেল না, মার্কেটে 86% পর্যন্ত ফিলার পাওয়া যায়। আমাদের টার্গেট থাকা হচ্ছে যত বেশি ফিলার পাবো তত মেকানিক্যাল প্রপার্টিসটা বেশি হবে, তত পলিশেবিলিটি পলিমারাইজিং সিঙ্কেজটা কমে যাবে। এই জন্য কিছু কিছু কোম্পানি 90% পর্যন্ত আছে, কিন্তু আমাদের দেশে 86% পর্যন্ত আছে। বই পর্যন্ত এই পর্যন্ত 90 পর্যন্ত পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যায় যে হ্যাঁ কম্পোজিট অনেকগুলো দিক দিয়ে অ্যাডভান্টেজ আছে, কিন্তু এটা প্যাকিং করা যায় না বা কন্ডেনসেশন করাটা টাফ হয়ে যায়। সেজন্য আলাদা অ্যামালগামের মতো যাতে কন্ডেনসেশন করা যায়, যার কারণে এখানে প্যাকেবল কম্পোজিট নামে আরেকটা কম্পোজিট পাওয়া যাচ্ছে বা অ্যাড করা হয়। এখানে ফিলার পার্টিকেল গুলো বাড়ানো হয়, আর যার কারণে ফিলার কন্টেন্টটা বেড়ে যায়, যার কারণে আমাদের পলিশেবিলিটিটা কমে যাচ্ছে। কিন্তু এটা আমরা মেনলি পোস্টোটিতে ইউজ করে থাকি, যেখানে আমাদের অয়েল রেজিস্ট্যান্সটা বেশি দরকার এবং পলিমারাইজিং সিঙ্কেজটা কম দরকার, এবং যাতে প্যাকিং করা যায়। এই জন্য প্যাকেবল কম্পোজিট বা কন্ডেন্সেবল কম্পোজিট বলতে মেনলি বোঝাচ্ছে পোস্টিভ কম্পোজিট। এখানে অ্যাস্থেটিক্যালি খুব একটা দরকার নেই, ফিলার বড় হোক, শক্ত বেশি হোক, আমাদের পলিশিং মোটামুটি করতে পারলে হবে। কিন্তু এটা হার্ডনেস বেশি, অয়েল রেজিস্ট্যান্স বেশি, যার কারণে পলিমারাইজিং সিঙ্কেজও কম হচ্ছে। তাহলে এই নেক্সট হচ্ছে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে যে আমাদের ফিলার। তারপর আমাদের কম্পোজিটে আরো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে যে ইনিশিয়েটর আর অ্যাক্টিভেটর সিস্টেম থাকে, যেন আমরা জানি হয় এটা কেমিক্যালি কিউরিং হবে অথবা লাইট কিউরিং হবে। আলট্রাভায়োলেট কিউরিং এখন ইউজ করা হয় না, এখন মেনলি ইউজ করে থাকি আমরা লাইট কিউরিং। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডুয়েল কিউরিং ইউজ করে থাকি, যেটা মিনস হচ্ছে লাইট কিউরিং সিস্টেম থাকবে, কেমিক্যাল কিউরিং সিস্টেম থাকবে। লাইট কিউরিং দিয়ে আমি যতটুকু কিউরিং করতে পারলাম ভালো, আর বাকিটা আমাদের কেমিক্যাল কিউরিং এ কমপ্লিট করবে। এই জন্য আমাদের কম্পোজিটের মধ্যে ইনিশিয়েটর অ্যাক্টিভেটর সিস্টেম দেওয়া থাকে। সেটা হচ্ছে আমার কেমিক্যাল কিউরিং এ থাকে বেনজল পারঅক্সাইড, যেটা সালফেনিক অ্যাসিড থাকে ইনিশিয়েটর, এবং টারশিয়ারি অ্যামাইন অ্যাক্টিভেটর থাকে।
আর লাইট কিউরিং এর মধ্যে আমার সিস্টেমের মধ্যে থাকে হচ্ছে অ্যামাইন এবং ডাইকিটোন বা আলফা কিটোন, যেটা আমরা বলে থাকি ডাইকিটোন বা আলফা কিটোন। এটা অ্যাক্টিভেটেড ইনিশিয়েটর সিস্টেম দেওয়া থাকে, অ্যাক্টিভেটেড বাই দ্য ব্লু লাইট, যেটা আমরা বলি আমাদের লাইট কিউ মেশিন থেকে যে লাইটটা আসবে, এটা আমরা যদি বলি ভিজিবল লাইট, এটা আসলে ব্লু লাইট। হ্যাঁ, একই জিনিস। ভিজিবল লাইট হচ্ছে ব্লু লাইট হওয়ার কারণে আমরা ভিজিবল দেখতেছি। এবং এটা হচ্ছে যে 460 টু 480 ন্যানোমিটার অথবা 470 ন্যানোমিটার এই ওয়েভলেন্থে থাকে। এই ওয়েভলেন্থে আসলে সে অ্যাক্টিভেটেড হবে এবং সে আমাদের প্রি রেডিক্যাল ফর্মেশন হবে, যার কারণে রিঅ্যাকশনটা হয়ে পলিমারাইজেশন হবে। তার মানে আমরা কম্পোজিটের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট পাচ্ছি হচ্ছে রেজিন ম্যাটেরিয়াল, যেটা আমরা ম্যাট্রিক্স বলে থাকি। সেখানে আমাদের প্রিন্সিপাল মনোমার, ডাইলোন মনোমার, প্রিন্সিপাল মনোমার থাকে বিজিএমএ বা ট্রাইথিলিন গ্লাইকল ডাইমেথাইলেট, এগুলো থাকে। আর তারপর থাকছে ফিলার পার্টিকেল। ফিলার পার্টিকেলের মধ্যে আমরা কোয়ার্টজ, টাংস্টান, কোয়ার্টজ, তারপরে গ্লাস পার্টিকেল, বেরিয়াম, এগুলো আমরা বলে আসছি। তারপর ফিলারের পর আসতেছে হচ্ছে যে আমাদের ইনিশিয়েটর আর অ্যাক্টিভেটর সিস্টেম, যেটা কেমিক্যাল কিউরিং থাকে বেনজিল পারঅক্সাইড আর টারশিয়ারি অ্যামাইন। আর লাইট অ্যাক্টিভেটর সিস্টেম থাকে অ্যামাইন এবং ডাইকিটোন, দ্যাট মিন আলফা কিটোন। আর হচ্ছে যে আমাদের লাইট অ্যাক্টিভেটর সিস্টেম থাকবে, লাইট থাকবে, যেটা ইনিশিয়েট করবে। আরো কিছু জিনিস আমাদের অনেক সময় কম্পোজিটে থাকে, শেড ম্যাচিং করার জন্য পিগমেন্ট থাকে। আমাদের দাঁতের কালার সাথে ম্যাচিং হওয়ার জন্য বিভিন্ন রকম পিগমেন্ট দিয়ে বিভিন্ন রকম শেডিং করা হয়, যার সাথে যেটা ম্যাচিং হয়। তারপর স্টেবিলাইজার থাকে আমাদের, ইউভি স্টেবিলাইজার, দ্যাট মিন্স আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে যাতে এটা পলিমারাইজেশন না হয়, স্টেবিলাইজেশন করার জন্য এটা স্টেবিলাইজার থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট থাকে হচ্ছে যে সাইলেন্ট কাপলিং এজেন্ট, যেটা আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্ট গুলোকে একসাথে বাইন্ডিং করে একটা ম্যাটেরিয়াল হিসেবে প্রেজেন্ট করে, অনেকটা সিমেন্টিং বা সিমেন্টের মতো কাজ করে। যেন বালি, কংক্রিট, সিমেন্ট যেভাবে ইউজ করে থাকে, এখানে মেইন বাইন্ডিং হিসেবে কাজ করে সিমেন্ট, আর এখানে কম্পোজিটে মেইন বাইন্ডার হিসেবে কাজ করবে হচ্ছে যে সাইলেন্ট কাপলিং এজেন্ট। এগুলো সবগুলোকে একসাথে বাইন্ডিং করে থাকে। আর কম্পোজিটে যদি আমরা গ্রসলি ক্লাসিফিকেশন বা আরেকটা ক্লাসিফিকেশন বলে থাকি, মাইক্রোফিল। মাইক্রোফিল হচ্ছে যে আমরা পলিশিবিলিটি বেশি। আর যেটা আমাদের ম্যাক্রোফিল বা পোস্টিভ কম্পোজিট, এখানে আমরা মেনলি পোস্টিভ কম্পোজিট হিসেবে পেয়ে থাকি। আর হচ্ছে অল পারপাস। অল পারপাস মানে হচ্ছে যে অ্যান্টি পোস্টিভ সব জায়গায় ইউজ করা যায়, যদিও এটা আরেকটা মানে গোজামিল। গোজামিল কি রকম? এটা হলো যে একটা দিয়ে সবগুলোকে কাজে লাগানো, এটা খুব বেশি আইডিয়াল না। মানে একই সাবান দিয়ে কাপড়ও কাচবো আবার গায়েও মাখবো, এটা কখনো ভালো হয় না। বা আমি একই গাড়ি দিয়ে মালও টানবো আবার প্রাইভেট কার হিসেবে ইউজ করবো, তাহলে এটা ভালো হয় না। আমাদের আলাদা আলাদাই থাকাই ভালো। অল পারপাসে এরকম একটা অপশন আছে, একটা দিয়ে সবগুলো করা যায়, কিন্তু এটা খুব একটা আইডিয়াল না। একটা ফ্লোয়েবল কম্পোজিট হচ্ছে, যেখানে আমরা একটু পরে আসতেছি ফ্লোয়েবল কম্পোজিট। এটা হচ্ছে যে ফিলার কন্টেন্টটাকে কমানো হয়, পাশাপাশি ফিলার পার্টিকেল গুলো সাইজ কমানো হয়, যেখানে ভিস্কোসিটি বা কনসিস্টেন্সিটা কমে যায়, যেখানে ফ্লোবিলিটিটা বেড়ে যায়। এটা বলছে আমরা ফ্লোয়েবল কম্পোজিট। আর কন্ডেন্সেবল অথবা প্যাকেবল কম্পোজিট, যে কম্পোজিট গুলো আমরা প্যাকিং করি বা কন্ডেনসেশন করি, অনেকে পোস্ট কম্পোজিটকে প্যাকেবল বলে, অনেকটা আবার ফিলার ফ্লোয়েবল না, ফ্লোয়েবল ছাড়া যে কম্পোজিট গুলো আছে সেগুলোকে অনেকে কন্ডেন্সেবল কম্পোজিট মনে করে, এই জন্য আলাদাভাবে অনেক ক্ষেত্রে বলে। তাহলে আমাদের কম্পোজিশন এবং ক্লাসিফিকেশন এখানে চলে আসছে। ডেফিনিশন, কম্পোজিশন, ক্লাসিফিকেশন, এগুলোকে আগের মতো করে তোমরা জাস্ট কি পয়েন্ট গুলো মনে রেখে, এগুলো ভাইবের জন্য লাগবে, আর আগের মতো করে যেগুলো আছে ওগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারো। তারপর হচ্ছে প্রপার্টিজ বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি বলে থাকি, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ হয়, যেটা আমরা বলি 1 to 4% পলিমারাইজেশন শ্রিঙ্কেজ হয়। আপনি একটা কনসিডারেবল পলিমারাইজেশন শ্রিঙ্কেজ, সেই পলিমারাইজেশন শ্রিঙ্কেজটাকে মিনিমাইজ করার জন্য আমরা দুটো টেকনিক ইউজ করে থাকি। একটা হচ্ছে আমাদের লেয়ার বাই লেয়ার টেকনিক ইউজ করা হয়, যাতে এটা আমাদের পলিমারাইজেশন হলে এটা গ্যাপ হয়ে গেলে আমি আবার ফিল আপ করে ফেলতে পারি, তার মানে আমাদের গ্যাপটা ফিল আপ করে দিতে পারছি। আর তো যে হ্যাঁ, আমাদের ফিলার কন্টেন্ট বাড়াই আমার পলিমারাইজেশন শ্রিঙ্কেজটাকে কমানোর চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে যে কম্পোজিটের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে থার্মাল এক্সপানশন। দ্যাট মিন্স কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা দাঁতের চেয়ে বেশি বা এনামেল ডেন্টিনের চেয়ে বেশি, যার কারণে এটা মাইক্রোলিকেজে এটা একটা কারণ। তো ইনিশিয়ালি মাইক্রোলিকেজটাকে বন্ধ করার জন্য আমরা এসিডিসিং টেকনিক ইউজ করে থাকি। এসিডিসিং টেকনিক কি করে থাকি, এসিডির মাধ্যমে আমরা এসিং করে গর্ত করে নিই, ওটার মধ্যে বন্ডিং এজেন্ট দিচ্ছি, ওটার উপর আমরা কম্পোজিট দিচ্ছি। দ্যাট মিন্স একটা কম্পোজিটে একটা কন্টিনিউশন ভিতরে আছে, যেটা আমরা রেজিন ট্যাগ বলে থাকি। রেজিনে একটা অংশ ভিতরে আছে, তার মানে এটা ভিতরে লকিং আছে বলে মাইক্রোলিকেজটা ইনিশিয়ালি কম থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের কারণে যখন সিঙ্কেজ হচ্ছে, এক্সপানশন হচ্ছে, তখন এই লকিংটা আস্তে আস্তে খুলে যায়, তখনই সে মাইক্রোলিকেজ হওয়ার চান্স আছে। দ্যাট মিন্স
এটা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের কারণে মাইক্রো লিকেজ হওয়ার চান্স আছে। এটাকে ইনিশিয়ালি মিনিমাইজ করার টেকনিক হচ্ছে যে এসিজিং টেকনিক। আমরা জানি বন্ডিং সিস্টেম হলো যে আমাদের মাইক্রো লিকেজটাকে কমায় দিচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা বেশি চাই, মোটামুটি এটা আছে। তবে এটা আমরা আরো বাড়ানোর জন্য পোস্টিরিয়র কম্পোজিট গুলোকে বেশি পাই, হাইব্রিড কম্পোজিট আমরা বেশি পাই, আর মাইক্রোফাইন কম্পোজিট আমরা কম পাই। দেখেন হার্ডনেস যেটা মডুলাস অফ ইলাস্টিসিটি, ওগুলো আমরা যত বেশি ফিলার থাকবে তত বেশি মডুলাস অফ ইলাস্টিসিটি থাকবে, যত বড় সাইজ ফিলার হবে তত বেশি মডুলাস অফ ইলাস্টিসিটি থাকবে। কম্পোজিটে একটা সমস্যা হচ্ছে যে কম্পোজিট ইজ স্টিল ব্রিটেল, মানে কম্পোজিট রেজিন আর স্টিল ব্রিটেল। ব্রিটেল হওয়ার কারণে এটা থিন সেকশন ইউজ করা যায় না, বা থিন সেকশন ইউজ করলে অনেক সময় ভেঙে যায়। আর যেহেতু আমাদের কম্পোজিটের হার্ডনেস যদি বাড়ানো যায় তার অয়েল রেজিস্ট্যান্সটা বাড়বে, বিশেষ করে হাইব্রিডে এবং পোস্টিরিয়র কম্পোজিটে অয়েল রেজিস্ট্যান্সটা বেশি। অ্যান্টিরিয়র কম্পোজিট বা আমরা যেটা প্যাকেবল পলিশেবল কম্পোজিট বা মাইক্রোফাইন কম্পোজিট, ওটাতে আমাদের অয়েল রেজিস্ট্যান্সটা কম থাকে এবং এটা হার্ডনেস যেহেতু কম থাকে, যেটা অয়েল রেজিস্ট্যান্স কম থাকে। আর রেডিও অপাসিটি আমাদের সব ডেন্টিস্ট্রিতে যত রেস্টোরেটিভ মেটেরিয়াল আছে সবগুলো রেডিও অপাসিটি অলমোস্ট থাকে, যার কারণে আমরা এটা পোস্ট অপারেটিভ পোস্ট অপারেটিভ আমরা দেখতে পাই যে আমি কোথায় দিলাম, এখন ঠিক মতো আছে কিনা। কম্পোজিট আরেকটা সমস্যা নিয়ে যেটা কথা হচ্ছে যে টক্সিসিটি হলো যেটা বায়োকম্প্যাটিবিলিটিটা আমাদের ইয়ে থেকে অ্যামালগাম বা গ্লাস সিমেন্টের চেয়ে কম, এবং কিছুটা এটা টক্সিক ইফেক্ট আছে। বিশেষ করে ডিপ ক্যাভিটিতে এটা পালপার ইরিটেশন করে, এটা পালপারকে ড্যামেজ করার চান্স আছে, এই জন্য আমার ওখানে লাইনিং বা বেজ ইউজ করতে হয়, যেহেতু এটা কেমিক্যালি ইরিটেশন করে, সেই জন্য আমাদের গ্লাস আমরা বেজ ইউজ করে থাকি। আরেকটা নিয়ে কথা আছে যে অস্ট্রোজেনেসিটি মিনস হচ্ছে যে অস্ট্রোজেন যে হরমোনটা আছে, হরমোনটাকে বাড়ায় দিচ্ছে, এটা কারণে অনেক সময় বিভিন্ন ক্যান্সারের কারণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ এই রেজিন ম্যাটেরিয়ালসটা সেম, কম্পোনেন্টটা সেম, এটা বডিতে কিছুটা অ্যাবজর্পশন হয়ে এটা হরমোনটার পরিমাণটা বেড়ে যায়, অনেক সময় ব্রেস্ট ক্যান্সার একটা কজ হিসেবে কারণ চিন্তা করা বা ফ্যাক্টর হিসেবে চিন্তা করা হয়। এটা হলো যে আমাদের বিজিএমএ বেশি হয়, বিজিএমএ কম্পোজিটটা, এটাই ডিসঅ্যাডভান্টেজ। আমরা যেটা কমনলি ইউজ করে থাকি বা কমনলি আমাদের এখন যেটা অ্যাভেলেবেল বিজিএমএ এই সমস্যাটা আছে। তারপর হচ্ছে যে আরো কিছু ডেভেলপমেন্ট আছে কম্পোজিটের মধ্যে। হাইড্রোক্সিল আয়ন ভিলেজিং কম্পোজিট রেজিন করা হয়, যাতে এটা আমাদের কাউন্টার অ্যাক্ট করে ডিমিনারালাইজেশন অফ দা পিএস অফ লো পিএস অফ দা রেস্টোরেশন। আমরা জানি কম্পোজিট যেহেতু ইনিশিয়ালি পিএসটা কম থাকে, এবং এটা এই হাইড্রোক্সিল আয়ন ভিলেজিং কম্পোজিটটাকে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা এই কম্পোজিটের মধ্যে হার্ডনেস বাড়ানোর জন্য আরেকটা জিনিস এখন রিসেন্টলি অ্যাড করা হচ্ছে, যেটা হচ্ছে ফাইবার রিইনফোর্স করা হয়। ফাইবার দিয়ে এটাকে আরো বেশি হার্ডনেসটা বানানো হয়, এটা আমরা পোস্ট বা কোর হিসেবে ইউজ করা যায়। এই ফাইবার রিইনফোর্সটাকে ফেব্রিকেটেড পোস্ট অথবা কোর হিসেবে আমরা ব্রিজ এবং স্প্লিন্টের কাজে ইউজ করে থাকি। দুই দাঁতের মাঝখানে একটা দাঁত লাগাতে গেলে আমরা দুইটা দাঁতের সাপোর্ট মাঝখানে একটা দুইটা পোস্ট দিয়ে পোস্টের সাপোর্ট নিয়ে আমরা কি দাঁত লাগাতে পারি। সেই ফাইবার রিইনফোর্সটা এখন অ্যাভেলেবেল। এটা হচ্ছে মেইনলি একটা ফাইবার ইউজ করা হয় কারণে হার্ডনেসটা বৃদ্ধি পায়। কম্পোজিট ম্যাটেরিয়ালসের মধ্যে ফাইবার অ্যাড করা থাকে। তাহলে এটা মেকানিক্যাল প্রপার্টিজ দিক দিয়ে আমরা অ্যাডভান্টেজটা পাচ্ছি। অ্যাস্থেটিক্যালি এক্সিলেন্ট অ্যাস্থেটিক প্রপার্টিজ, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা বলে ফেলছি যে পলিমারাইজেশন শিঙ্কেজ হয়, তারপর কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা বেশি, তারপর আর যেগুলো বললাম। আচ্ছা, দেন আছে যে মেথড অফ পলিমারাইজেশন। আমরা আগে বলছি যে দুটো মেথড আছে, আমরা সেলফ কিউর যেটা আমরা কেমিক্যাল কিউরিং বলে থাকি, লাইট অ্যাক্টিভেটিং সিস্টেম ইউজ করে থাকি। কেমিক্যাল কিউরিং এর সুবিধা হলো যে কোনো কিছু দরকার নেই, কোনো ইকুইপমেন্ট লাইট কিউরিং মেশিন কিছু দরকার নেই, মিক্সিং করে ইউজ করলাম। কিন্তু এটা অনেকটা লোকাল বাসের মতো, তোমার কমান্ডে অপেক্ষা করবে না, সে তার নির্দিষ্ট মিক্সিং করে আরম্ভ হলো, নির্দিষ্ট সময় পর সেট হয়ে গেল, তুমি কি অ্যাপ্লাই করলা কি করলা না সেটা পরে আসছে। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে, এটা যেহেতু মিক্সিং করতে হয়, এখানে এয়ার ইনকর্পোরেশন হয়, যেখানে অনেক সময় পোরোসিটির কারণ হতে পারে। মিক্সিং করতে গেলে ভিতরে এয়ার বাবল ঢুকে গেল, সে এয়ার বাবলের কারণে পোরোসিটি হয়ে এটা উইক করতে পারে। আর ওয়ার্কিং টাইম লিমিট নির্দিষ্ট সময় পরে সেট হয়ে যাবে, তাহলে এটা এই লিমিটেশন গুলো আছে বলে এটা কম ইউজ করা হয়। এখন ইউজ করা হয় লাইট অ্যাক্টিভেটেড সিস্টেম। সেটা সুবিধা হচ্ছে যে ওয়ার্কিং টাইমটা অনেক কলম, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি কমেন্ট না করতেছো, লাইট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেট হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে কমান্ড সেট, তুমি লাইট দিলেই সেট হবে, না হলে সেট হবে না।
ওয়ার্কিং টাইমটা ফ্লেক্সিবল, তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি কার্ভিং, পলিশিং, ফিনিশিং যা যা করা দরকার সব করে ফেলতে পারো। আর এক্ষেত্রে অসুবিধা হচ্ছে একটা লাইট সোর্স লাগবে, যেটা আমরা লাইট কিউ মেশিন দিয়ে দিয়ে থাকি। আর এক্ষেত্রে হচ্ছে যে লাইটের কারণে যদি আমরা বেশি থিক ইউজ করি, এখানে একটা ইনক্রিমেন্টাল আরেকটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে যদি বেশি থিক ইউজ করে থাকি, বেশি থিক ইউজ করলে যেটা হবে লাইট কিউরিং করলে পলিমারাইজিং সিঙ্গেসটা যেমন হবে তেমন আবার হিট প্রডিউস হবে। হিটটা প্রডিউস হওয়ার কারণে এটা টেম্পারেচার বেড়ে যাবে, সেটা পাল্প ইরিটেট করতে পারে। কিন্তু যদি পাতলা ইউজ করে থাকি তাহলে কিউরিং করলে আমার হিট প্রোডাকশন কম হবে, পাশাপাশি হিটটা ইভ্যাপোরেট হয়ে চলে যেতে পারবে, হিটটা চলে যেতে পারবে। তাহলে এই প্রসিডিউরে আমি যদি ইনক্রিমেন্টালি ইউজ করে থাকি তাহলে হিটটাও কম প্রডিউস হচ্ছে। এক্ষেত্রে আমরা ডিফারেন্ট লাইট সোর্স ইউজ করে থাকি, সেটা হচ্ছে কোয়ার্টজ টাংস্টেন হ্যালোজেন লাইট। কোয়ার্টজ টাংস্টেন হ্যালোজেন লাইটটা এখন কিছু ডিসঅ্যাডভান্টেজ বা এটা ইন্টেন্সিটিটা কম হওয়ার কারণে কম ইউজ করা হয়। এখন ইউজ করা হয় লাইট ইমিটিং ডায়োডস। লাইট ইমিটিং ডায়োডটা এখন কমনলি ইউজ করা হয়, এটা অ্যাভেলেবল বা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আর প্লাজমা আর্ক লাইট, এটা কস্টলি, অনেক দাম, এই জন্য এটা আমাদের খুব একটা ইউজ হয় না। আর আমাদের প্লাজমা আর্ক ল্যাম্প, যেটা প্লাজমা আর্ক অথবা লাইট ইমিটিং ডায়োডের অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা স্পিড এবং ডেপথ অফ কিউরিংটা বেশি। দ্যাট মিনস এটা বেশি ডেপথে কিউরিং করতে পারে এবং খুব র্যাপিডলি কিউরিং করতে পারে, যেখানে যখন আমরা এলইডি ইউজ করে থাকি তখন আমাদের কিউরিং টাইমটা কমে যায়। যদি আমাদের 20 সেকেন্ড বা 30 সেকেন্ড হয় কিউরিং টাইম এলইডি তে, আর কোয়ার্টজ টাংস্টেনের এটা অনেক বেশি হবে, 3 গুণ 4 গুণ বেশি হওয়ার কথা। আচ্ছা, এখন হচ্ছে প্লাজমা আর্ক হচ্ছে যে কুইকার কিউরিং টাইম, বাট এটা এক্সপেন্সিভ। আর যেহেতু কুইকার হচ্ছে ইন্টেন্সিটি বেশি, এটা র্যাপিডলি কিউরিং হবে, কিন্তু এটা এক্সপেন্সিভ হওয়ার কারণে এটা খুব একটা ইউজ করা হয় না বা আমাদের দেশে অ্যাভেলেবেল না। আচ্ছা, ডুয়েল কিউর হচ্ছে আমরা বলি যে কিছু কিছু কন্ডিশন আছে যে আমি লাইট দিতে পারবো কিন্তু পুরোপুরি হয়তো কিউরিং হবে না অনেক ডেপথে। যেমন আমি একটা পোস্ট করবো দাঁতের ভিতরে, আমি একটা পোস্ট দিলাম, পোস্টের সাথে কম্পোজিট দিলাম, এখন এত পোস্টের লেন্থ হচ্ছে 10 মিলিমিটার মনে করি, এখন 10 মিলিমিটার মধ্যে আমার কিউরিং করতে পারবে 3 মিলিমিটার, 4 মিলিমিটার, হাইলি 5 মিলিমিটার পর্যন্ত করতে পারবে যদি কোনো টেকনোলজি ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে বাকিটাতে আমার লাইট যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার কেমিক্যাল কিউরিং আশ্রয় নিতে হবে, কিন্তু আমার কেমিক্যাল কিউরিং এর লিমিটেশন আছে। এই জন্য দুটা লিমিটেশনকে ওভারকাম করার জন্য আমাদের এই ডুয়েল কিউরটা ইউজ করা হয়। এখানে লাইট কিউরিং দিয়ে আমরা যতটুকু করতে পারি, বাকিটা আমাদের কেমিক্যাল কিউরিং এ দিয়ে পলিমারাইজেশন হবে থ্রুআউট দ্য পুরোটা রেস্টোরেশন। আচ্ছা, এখন আমাদের কোয়ার্টজ টাংস্টেন হ্যালোজেন লাইটের সমস্যা ছিল যে বাল্বটা ছিল, সেই বাল্বটা হলো যে অনেকটা আমাদের নরমাল টিউব লাইট গুলোর মতো, যে আমার বাসায় যে লাইট গুলো বা আগে যে বাল্ব গুলো ছিল ওই বাল্ব গুলোর মতো। সেই বাল্ব গুলোর সমস্যা হচ্ছে অনেক ব্যবহার করতে করতে এটা ইন্টেন্সিটিটা কমে যায়। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কোয়ার্টজ টাংস্টেন হ্যালোজেন লাইট ইউজ করলে এটা 6 থেকে 12 মাস পর পর এই বাল্ব গুলোকে চেঞ্জ করতে বলা হয়, কারণ এটা ইফিসিয়েন্সি বা লাইটের যে এটা পাওয়ারটা কমে যায়। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে কোনো লাইট কিউ সিস্টেমটা খুব ক্লোজলি ইউজ করতে হবে, মানে সিলিং এর সাথে খুব কাছাকাছি, পজিশন অ্যাজ ক্লোজ টু অ্যাজ পসিবল, মানে যতটুকু ক্লোজলি ইউজ করা যায় আমরা ততটুকু ক্লোজ, যেটা অনেক সময় বলা আছে 1 to 2 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দা রেস্টোরেশন। তো সেক্ষেত্রে কারণ হচ্ছে যে যদি আমি দূর থেকে ইউজ করে থাকি এটা ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, এখানে এয়ার একটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে, যেখানে আমাদের লাইটের ফ্রিকোয়েন্সিটা কমে গিয়ে আমাদের কিউরিংটা কম করবে। এই জন্য খুব কাছাকাছি থেকে লাইট দিতে, আমি অনেকে দেখছি অনেক দূর থেকে লাইট দিচ্ছে, কিন্তু এটা আসলে ইয়া না, খুব কাছাকাছি থেকে লাইট দিতে হবে। আর প্রিপারেশন আমরা বলি যে 2 মিলিমিটার ডেপথে আমরা সাধারণত ইনক্রিমেন্টালি ইউজ করে থাকি, সেটা 2 থেকে 3 মিলিমিটার, 2 থেকে 3 মিলিমিটার সাধারণত ইউজ করা হয় প্রতিটা ইনক্রিমেন্টে। এতটুকু ডেপথে কিউরিং করতে পারে বলে আমরা এতটুকু ইউজ করে থাকি। তবে এখানে আরেকটু কথা আছে, যদি এটা ডার্কার শেড হয়, ডার্কার শেড হলে লাইট কিউরিংটা পাস কম করবে, যেখানে 2 মিলিমিটার পর্যন্ত কিউরিং করতে পারবো। যদি লাইটার বা হালকা শেড হয় তাহলে লাইটটা বেশি পাস করবে, সেক্ষেত্রে 3 মিলিমিটার পর্যন্ত করতে পারি। হ্যাঁ, কিছু কিছু টেকনোলজি আছে যে এটা আরো বেশি লাইট পাস করতে হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা বাল্ক কম্পোজিট, যেটা সেক্ষেত্রে হয়তো 5 মিলিমিটার পর্যন্ত করতে বলা হয়, কিন্তু তাও এটা আমরা আইডিয়াল মনে করি না। এটা হয় না, না হয় কোম্পানি বললে হয়ে গেল, আসলে হচ্ছে কিনা আমাদের স্টাডি করা ছাড়া বলাটা টাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বই পুস্তকে পাচ্ছি হচ্ছে যে 2 থেকে 3 মিলিমিটার, তো আমরা এটুকুই প্রতিটা ইনক্রিমেন্ট এতটুকুই হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যেগুলো গেলো বিভিন্ন লাইট সোর্স গুলো ফ্রিকোয়েন্সি বেশি, সেক্ষেত্রে আমাদের আই প্রটেক্টিভ গগলস ইউজ করতে হবে, বা বিভিন্ন পেশেন্টকে ইউজ করাতে হবে। ক্লোজ পেশেন্টের অনেক সময় ক্লোজ
আইটা ক্লোজ করতে বলা হয়, অথবা অনেক সময় পেশেন্টকেও একটা গগলস ইউজ করতে বলা হয়, দেন আমাদের কিউরিং করতে হয়। এগুলো হচ্ছে প্রিকশন। আর অনেক আরেকটা হলো যে হ্যাঁ আমার মেশিন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য বাইরে টেস্ট করে, দ্যাট মিনস বাইরে টেস্ট করার উদ্দেশ্য হলো যে কম্পোজিটটাকে আমি কিউরিং করে দেখবো শক্ত হলো কিনা, দ্যাট মিনস আমার মেশিন ঠিক আছে কিনা সেটা দেখতে বলা হয়। এটা একটা ক্লিনিক্যাল টিপস। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কম্পোজিট অ্যাপ্লিকেশনের সময় আমরা জানি আরেকটা জিনিস ইউজ করতে হয়, ম্যাট্রিক্স ব্যান্ড আমরা ইউজ করে থাকি অন্যান্য রেস্টোরেশনের ক্ষেত্রে, যেহেতু ম্যাট্রিক্স ব্যান্ডে হচ্ছে মেটালিক হলে লাইট পাস করবে না, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মাইলার স্ট্রিপ। মাইলার স্ট্রিপটা হলো যে একটা ট্রান্সপারেন্ট শিটের মতো, ট্রান্সপারেন্ট শিটের মতো। এই ট্রান্সপারেন্ট শিটটা হলো যে আমাদের রেস্টোরেশনটাকে কন্ট্রোলিং করে, দ্যাট মিনস একটা শেপিং করে। যেমন যে আরসিসি ফিলারে ইউজ করার সময় ওটা আগে একটা বক্সিং করে নেয়, বক্সিং করে তারপর ম্যাটেরিয়ালসটা ওখানে ঢালে, যখন সেট হয়ে যাচ্ছে তখন আমরা বক্সিং গুলো খুলে নিলে একটা সার্ফেসটা স্মুথ পাচ্ছি। সেরকমই আমাদের কম্পোজিটটাকে যাতে একটা স্মুথ সার্ফেস পাই এবং কম্পোজিট গুলো যাতে একটা নির্দিষ্ট বেরিয়ার মধ্যে রেখে আমি কন্ডেন্স করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে ওয়াল গুলো নেই সেখানে সেই ওয়াল গুলোতে মাইলার স্ট্রিপ ইউজ করা হয় কন্ট্রোলিং করার জন্য, এবং এটা একটা স্মুথলি একটা সার্ফেস পাওয়া যায়, যেটা আমাদের ফিনিশিং পলিশিং করার ইজি হচ্ছে। দেন আমরা মাইক্রোফাইন ডায়মন্ড ইউজ করতে পারি, ডায়মন্ড বার, ফাইন ডায়মন্ড বার ইউজ করতে পারি। এটা বিভিন্ন কালার কোডিং থাকে, যত বেশি লাইট কমে কালার হালকা হবে তত বেশি আমরা বলি যে এটা ফাইনার। এরকম মাইক্রোফাইন ডায়মন্ড ইউজ করতে হবে, বার ইউজ করতে হবে। দেন মাল্টি ব্লেডেড টাংস্টেন কার্বাইড। মাল্টি ব্লেডেড বোঝাচ্ছে এখানে 12 ফ্রুটস থাকবে, দ্যাট মিনস ব্লেড থাকবে 12টা বা তার চেয়ে বেশি। মাল্টি ব্লেডেড টাংস্টেন কার্বাইড বার ইউজ করা যেতে পারে উইথ ওয়াটার স্প্রে। ওয়াটার স্প্রে ইউজ করার উদ্দেশ্য যাতে হিট প্রডিউস না করে, আর হচ্ছে যে এটা স্মুথলি কাটবে, তখন যে জিনিসটা কাটলাম ওটা আবার ক্লিন হয়ে যাবে ওয়াটার থাকলে, বাকিটা সে স্মুথলি কাটবে, তখন এটা সারফেসটা স্মুথলি থাকে। আচ্ছা, ফিনিশিং স্ট্রিপ, বিভিন্ন ফিনিশিং স্ট্রিপ পাওয়া মতো স্যান্ড পেপার গুলো স্ট্রিপের আকারে পাওয়া যাচ্ছে। দেন আমাদের পলিশিং করব উইথ অ্যালুমিনিয়াম অক্সাইড কোটেড ডিস্ক। কিছু ডিস্ক পাওয়া যাচ্ছে সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড কোটিং থাকে, সেই কোটিং দিয়ে যখন আমরা পলিশিং করবো তাহলে আর একটু ফিনিশিং হবে, আর একটু বেটার ফিনিশিং হবে। এক্ষেত্রে আমাদের কিছু পেস্টও পাওয়া যায়, পলিশিং পেস্ট, যেটা আমাদের ডায়মন্ড পেস্ট বা ইয়ে পেস্ট পাওয়া যায়, সেই পেস্ট গুলো দিয়েও সাধারণত পলিশিং করা যায়, এবং এগুলো পলিশিং গুলো আর একটু লাস্টার হবে, আরো পলিশিবিলিটি আরো বেশি হবে, যেটা আমাদের সারফেসটা আরো স্মুথ হবে, যেটা গ্লেজি হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা ইউজ করার পর অনেকটা সারফেস গ্লেজ পাওয়া যায়, উপরে একটা কোটিং দেওয়া হয় সারফেস গ্লেজ, যেমন এটা হাইলি পলিশিং হবে এবং গ্লেজিং হবে। কম্পোজিট আরেকটা কিছু ক্লিনিক্যালি কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমাদের কন্টাক্ট পয়েন্টটাকে স্যাটিসফ্যাক্টরি অবটেন করা যায় না, কারণ এটা অনেক সময় হ্যাঙ্গিং করে দিলে স্ট্রেচ করলে ভেঙে যায়। আর অক্লুসাল স্টপ, যেটা হার্ডনেস তুলনামূলক অ্যামালগামের চেয়ে কম, যেখানে অক্লুসাল স্টেপ অনেক ক্ষেত্রে করা যায় বা অনেক ক্ষেত্রে ভেঙে যায়, এটা লিমিটেশন আছে, কিন্তু এখন সবাই দাবি করা যে না করা যায়, কিন্তু এটা সেইটা কেউ জানায় না যে হ্যাঁ এখন করার সময় খুব সুন্দর করে কম্পোজিট ফিলিং করলো, কিন্তু আসলে এটা 5 বছর পরে কি হয়েছে সেটা তোমাকে আর দেখাবে না। যে ইয়ের মতো আর কি, বিভিন্ন অ্যাডের মতো, তুমি নতুন একটা প্রোডাক্ট আসলে ওই প্রোডাক্টে অনেকগুলো অ্যাডভান্টেজ, অনেকগুলো সুবিধা, অনেকগুলো জিনিস দেখাচ্ছে, কিন্তু আসলে এটা 5 বছর পর টেকসই হলো কিনা সেটা দেখাচ্ছে না। এটা এরকম যে এগুলো হচ্ছে কিছু লিমিটেশন আছে, করা যায়, অনেকে কোম্পানি বলে যে আমাদের গুলোকে আপনি করতে পারবেন, কিন্তু 5 বছর পর টেকসই হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। একটা অসুবিধা হচ্ছে যে পোস্ট অপারেটিভ সেন্সিটিভ। আমরা বলছি যে কম্পোজিট হলো যে আমাদের মিথাইল মেথ্যাক্রিলেট, এটা বংশগত সমস্যা হলে যেটা পাল্পটাকে ইরিটেশন করার চান্স আছে, সেক্ষেত্রে যদি ঠিকমতো লাইনিং দেওয়া না থাকে সেক্ষেত্রে এটা পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি হওয়ার চান্স আছে, বা যদি পলিমারাইজেশন ঠিকমতো না হয় তাহলে তো আরো বেশি হবে, কারণ এটা তখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট গুলো আলাদা আলাদা থাকবে, সেগুলো কেমিক্যাল ইরিটেশন করবে। আচ্ছা, পলিমারাইজেশন সিঙ্কেজ আমরা জানি 1 to 4% এটা পলিমারাইজেশন সিঙ্কেজ হচ্ছে, এটাকে আমরা মিনিমাইজ করার জন্য আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে থাকি। এটা হচ্ছে যে আমরা ইনক্রিমেন্টালি ইউজ করে থাকি। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সি ফ্যাক্টর। সি ফ্যাক্টর হচ্ছে যে এটা একটা রেশিও। রেশিও হলো কি বন্ডেড সারফেস, আনবন্ডেড সারফেস, দ্যাট মিনস কম্পোজিটের সাথে দাঁতের সাথে কয়টা সারফেসে লাগলো এবং কয়টা সারফেসে কম্পোজিটে ফ্রি আছে, এটা রেশিওটাকে বলা হচ্ছে যে সি ফ্যাক্টর। মানে বন্ডেড এবং আনবন্ডেড যতটা ফ্রি থাকবে ততটা আমাদের ভালো। যেমন আমি এরকম একটা ক্যাভিটি যদি মনে করি, আমি শুধুমাত্র এক সারফেসে দিলাম, তাহলে এক সারফেসে সে বন্ডিং করলো আর বাকিটা ফ্রি আছে, তখন সিঙ্কেজ হলে কি হবে,
যেহেতু যেদিকে ফ্রি আছে সেদিক থেকে খুলে কমে এসে যে সারফেসে অ্যাটাচ আছে সেই সারফেসে সাধারণত অ্যাটাচ হবে। আর যদি উল্টা হয় যে আমি পুরো একটা ক্যাভিটিতে পুরো কম্পোজিট ফিলিংটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, শুধুমাত্র একটা সারফেস ফ্রি আছে আর 5টা সারফেস এঙ্গেজ আছে, তাহলে সিঙ্কেজ হতে গেলে তাকে ওয়াল থেকে খুলে আসতে হবে, তখনই আমাদের মাইক্রোস্কোপিক গ্যাপটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে বন্ডেড, কতটুকু বন্ডিং আছে আর কতটুকু আনবন্ডেড আছে, এটা রেশিওটা হচ্ছে যে সি ফ্যাক্টর। আর এখানে যদি আমাদের হায়ার সি ফ্যাক্টর, দ্যাট মিনস সি ফ্যাক্টর যদি বেশি হয়, মোস্ট লাইকলি টু রিস্ক অফ দা ইফেক্ট অফ পলিমারাইজেশন সিঙ্কেজ। যদি সি ফ্যাক্টরটা বেশি হয় তাহলে আমাদের পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হবে। দ্যাট মিনস বন্ডেডটা যদি বেশি হয় তাহলে পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হবে এবং বন্ডিং ফেলিওর হবে, কাস্পাল ডিপ্লেটেশন হবে, পোস্ট অপারেটিভ সেন্সিটিভ হবে। এটা একটু জটিলতা হলো তোমাদের, যদিও এটা ক্লিনিক্যাল, তারপরে একটু লাগবে। সি ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হবে। আচ্ছা, যেটা বললাম স্যার, তাহলে সি ফ্যাক্টর বেশি হলে শ্রিঙ্কেজ কম হবে না? বেশি হবে। আচ্ছা আমি বলি সি ফ্যাক্টরটা আগে বুঝি। সি ফ্যাক্টরটা বলতে পারি যে আমি যদি একটা একটা বড় ক্যাভিটি পুরোটা ফিল আপ করে ফেললাম, ফিল আপ করলে কি হলো ঘটনা, আমাদের কমপ্লিট কয়টা সাবজেক্ট লাগলো, 5টা সাবজেক্ট লাগলো, নিচে লাগলো, চতুর্পাশে ওয়ালে লাগলো, উপরে খালি আছে শুধু। তাহলে বন্ডের সারফেস হলো যে 5টা আর উপরে হলো যে একটা খালি। এখন যদি আমি এবার লাইট দিলাম তাহলে সিঙ্কেজ করবে, সিঙ্কেজ করলে কি হবে, এটা ছোট হয়ে যাবে, ছোট হলে কোথা থেকে সিটি হবে, ওয়াল থেকে খুলে আসবে। যেহেতু উপর থেকে আসবে ঠিক আছে, উপরে ফ্রি আছে চলে আসবে, অসুবিধা নেই, কিন্তু পাশে যেহেতু ওয়াল, ওয়াল থেকেও চলে আসবে, তাহলে আমাদের সিঙ্কেজটা বেশি হচ্ছে, তার মানে হচ্ছে যে এটা ফেলিওর হবে, বন্ডিং ফেলিওরটা হচ্ছে। আর যদি উল্টা আমি যদি এভাবে করি, শুধুমাত্র একটা সারফেসে দিলাম বা একটা ওয়ালে দিলাম, একটা ওয়ালে দিলে কি হবে, কম্পোজিটে একটা ওয়ালে লেগে আছে, বাকি সব পাশে ফ্রি আছে, তার মানে এখানে সি ফ্যাক্টরটা কম। তাহলে সি ফ্যাক্টর কম হওয়ার কারণে যেটা হচ্ছে, যেটা সিঙ্কেজ হলে কি হবে, ওয়ালের দিকে আসবে, ওয়ালের দিকে আসলে তো সে আর গ্যাপ হচ্ছে না, কারণ সে ওয়ালের দিকেই তো আছে, আর অন্যদিকে ফ্রি আছে, অন্যদিকে এঙ্গেজ নেই। আমি যদি তাহলে একটু ফিগার রেখে দেখাইতে হবে। আচ্ছা সেটা কম। আমি যদি একটা ওয়াল যদি মনে করি, আচ্ছা তোমার দেখতে পাচ্ছ কিনা, ছোট করে দেখাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাচ্ছে না নাকি? আচ্ছা তাহলে আমি পরে আসতেছি, এটা ডিসকাস, সি ফ্যাক্টরটা মনে রাখো, তাহলে আমরা আগে এটা বলে দিই, তাহলে আমরা ওখান থেকে বের হয়ে একবার সি ফ্যাক্টর নিয়ে একটু ডিসকাস করবো। অথচ তুমি এটা মনে রাখো, সি ফ্যাক্টর হচ্ছে যে আমাদের বন্ডেড সারফেস, মানে কয়টা সারফেসের সাথে সে বাইন্ডিং করে আছে আর কয়টা সারফেস ফ্রি আছে। যদি বন্ডিং সারফেসটা বেশি হয় তার মানে হচ্ছে যে এটা সি ফ্যাক্টরটা বেশি, আর সি ফ্যাক্টর বেশি হলে আমাদের পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হবে। এই যে হায়ার সি ফ্যাক্টর ইজ মোর লাইক টু দ্য রিস্ক অফ দ্য ইফেক্ট অফ দ্য পলিমারাইজেশন সিঙ্কেজ, তখন আমাদের পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হবে এবং বন্ডিং ফেলিওর হবে, কাস্পাল ডিপ্লেটেশন হবে, পোস্ট অপারেটিভ সেনসিটিভিটি হবে। আমরা থিওরিটিক্যালি একটু মনে রাখি, তাহলে আমরা একটু পরে ইয়েতে বুঝাই দিব ইনশাআল্লাহ শেষের দিকে। স্যার, কাস্পাল ডিফ্লেকশন কি? ডিফ্লেকশন মানে হলো কোনো কিছু স্প্রেড হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বা মেকানিক্যাল স্ট্রেসের কারণে ডিফরমেশন হওয়া, এটা ভালো আসবে। ডিফরমেশন আমরা যেটা ক্রিপ বলে থাকি বা ফ্লো বলে থাকি, ক্রিপ যেটা পার্মানেন্ট ডিফরমেশন, কাস্পাল ডিপ্লেটেশন হচ্ছে যে ডিফরমেশন, মানে আমি কাজটা খুব সুন্দর করে ডিজাইন করে দিলাম, কিন্তু কয়েকদিন পরে স্ট্রেসের কারণে দেখলাম যে সে চেঞ্জিং হয়ে গেল অথবা ভেঙে গেল। ডিফরমেশন হওয়া বা ডিস্ট্রাকশন হওয়া, এরকম বলা যেতে পারে। তার মানে যেহেতু এটা পলিমারাইজেশন সিঙ্কেজ হওয়ার কারণে এটা এই সমস্যাগুলো হচ্ছে, আর এটা মেইন কারণ হচ্ছে সি ফ্যাক্টর। তার মানে আমরা সি ফ্যাক্টর থিওরিটিক্যাল মনে রাখি, তাহলে আমি একটু পরে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে সি ফ্যাক্টর হচ্ছে যে রেশিও বিটুইন দ্য বন্ডেড এবং আনবন্ডেড সারফেস অফ দ্য ক্যাভিটি।
দ্যাট মিনস বন্ডেড থাকবে হচ্ছে যে আগে, তারপর আনবন্ডেড। এটা রেশিওটা হচ্ছে যে সি ফ্যাক্টর। আর সি ফ্যাক্টর হচ্ছে যে সি ফ্যাক্টর বেশি হলে পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হবে, দ্যাট মিনস এটা সমানুপাতিক। আর যখন পলিমারাইজেশন সিঙ্কেজ বেশি হবে তার মানে এটা বন্ডিং ওয়াল থেকে খুলে আসবে, যেখানে বন্ডিং ফেলিউর হবে, ট্রান্সফার ডিপ্রেশন হবে, যেহেতু মাইক্রোস্কোপিক গ্যাপ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস মাইক্রোলিকেজ হবে, যেখানে এটা পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডেপথ অফ দ্য কিউরিং অফ দ্য ম্যাটেরিয়াল ইজ লিমিটেড, বিশেষ করে পোস্টুরিটিতে। সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টাল ওয়েতে ইউজ করে এই ডেপথ অফ কিউরিংটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করে থাকি। এগুলো কম্পোজিটের সমস্যা, বাট আমরা টেকনিক্যালি এগুলোকে মিনিমাইজ করি। ওই যে সবারই কিছু কম বেশ সুবিধা অসুবিধা থাকবে, যেটুকু সুবিধা আছে ওইটুকু নিয়ে বাকিটাকে আমাকে মিনিমাইজ করার সিস্টেম হলো যে আমার কাজ। সেটাও এরকম যে এই কম্পোজিটের সমস্যা, এটাকে আমরা মিনিমাইজ করতে পারি এভাবে। আর ইনডাইরেক্ট কম্পোজিটের ক্ষেত্রে, ইনডাইরেক্ট কম্পোজিট বলতে আমরা বুঝাচ্ছি ল্যাবরেটরি কম্পোজিট। ল্যাবরেটরি কম্পোজিট গুলো সাধারণত পিলার কন্টেন্ট গুলো বেশি থাকে, ওখানে সাধারণত জিরকোনিয়া ফিলার ইউজ করা হয়, এটুকু জানলে হবে। এটা ইনডাইরেক্ট কম্পোজিট বলতে একটা কম্পোজিট আছে যেটা হচ্ছে মেইনলি হচ্ছে ইনডাইরেক্ট রেস্টোরেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সরাসরি এটা ক্যাভিটিতে ফিলিং হিসেবে ইউজ করা হয় না, এটা ইনডাইরেক্ট রেস্টোরেশন হিসেবে ইনলে, অনলে, গ্রাউন্ড, বেস এগুলো বানাতে ইউজ করা হয়। এখানে হচ্ছে পিলার কন্টেন্ট গুলো বেশি থাকে, আর হচ্ছে এটা মেনলি জিরকোনিয়া থাকে, এবং এটা মেশিনের মাধ্যমে কিউরিং করা হয় এবং হাই টেম্পারেচার প্রডিউস হয়। এখানে যেহেতু বাইরে হাই টেম্পারেচার দিলাম, বাইরে হাই টেম্পারেচার দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি পেশেন্টের মুখে করতে যায় তাহলে হাই টেম্পারেচার 100 ডিগ্রি অ্যাবভ টেম্পারেচার প্রডিউস হচ্ছে, ওই টেম্পারেচার পেশেন্টের পাল্প ড্যামেজ হয়ে যাবে বা পেশেন্টের সমস্যা হবে, ওই টেম্পারেচার এখানে ইউজ করা যায় না। অনেকটা কাস্টিং এর মতো, এটা টেম্পারেচারটা তুলনামূলক বেশি থাকে বলে এটা ল্যাবরেটরিতে ইউজ করা হয়। আর ইউজের জন্য বলি, কম্পোজিট আমরা ডিফারেন্ট কাজে ইউজ করে থাকি। ফিলিং এর ক্ষেত্রে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 যা যে সমস্ত ক্যাভিটি আছে সবগুলো ক্যাভিটিতে ইউজ করে থাকি। তারপর আমরা ফিশার সিলেন্ট হিসেবে কিছু কম্পোজিটের মডিফিকেশন পাওয়া যায়, সেখানে হচ্ছে পিলার কন্টেন্ট গুলো কম থাকে বা লিটল থাকে, সেটা আমাদের লাইট কিউরিং হতে পারে, সেলফ কিউরিং হতে পারে, এটা ফ্লোবিলিটিটা বেশি থাকে, যার কারণে সেই আমাদের ফিট এন্ড ফিশার গুলো অনেক ন্যারো থাকে, ওখানে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে এই কন্টেন্ট। আচ্ছা, আমি যদি এটা একটা ক্যাভিটি মনে করি, আমি দাঁত আঁকলাম না, আমি আঁকেই ফেলি, এটা একটা ক্যাভিটি। এখন আমি যদি সি ফ্যাক্টরটা বলতেছি যে আমি কম্পোজিটে দুইভাবে করতে পারি, পুরো ক্যাভিটিতে ফিল আপ করে ফেললাম, তাহলে পুরো ক্যাভিটিতে ফিল আপ করলে কি হবে, নিচে ওয়ালের সাথে কন্টাক্ট আছে, পাশে ওয়ালের সাথে কন্টাক্ট আছে, শুধু উপরে ফ্রি আছে, তার মানে এখানে সি ফ্যাক্টরটা কম। এখন কি হবে, যখন আমি লাইট দিব পুরো জিনিসটা সিঙ্কে যাবে, সিঙ্কে গেলে কি হবে, উপর থেকে নেমে আসবে, ছোট হয়ে আসবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু পাশে থেকে যেহেতু ওয়ালের সাথে কন্টাক্ট আছে তাহলে পাশে ওয়ালের সাথে সে সিঙ্কেজ হবে, তখন জিনিসটাকে এরকম দেখা যাবে, না নিচের সাথে অ্যাটাচ থাকবে, নিচের সাথে। আচ্ছা, এখন যদি আমি এখানে ফিলিং দিলাম, ফিলিং দিয়ে যখন আমি পুরো জিনিসটা ক্যাভিটি ফিল আপ করে ফেললাম, যখন আমি লাইট দিলাম তখন কি হচ্ছে যে
নিচের সাথে যদি বন্ডিং আছে নিচের সাথে অ্যাটাচ থাকবে, কিন্তু পাশের সাথে একটা গ্যাপ হয়ে যাবে। নিচের সাথে কিন্তু সে বন্ডিং থাকবে, কারণ কি নিচের সাথে সে সিঙ্কেজ হয়ে উপর যেহেতু খোলা ছিল সে নিচে চলে আসতে পারবে, কিন্তু পাশে ওয়ালে গ্যাপ হয়ে যাচ্ছে। তার মানে সি ফ্যাক্টরের কারণে আমাদের পলিমার্জিন সিঙ্কেজটা বেশি হচ্ছে, সি ফ্যাক্টর বেশি হওয়ার কারণে। আর যদি উল্টো ভাবে বলি, আরেকটা ভাবে বলি, সেটা হচ্ছে যদি সি ফ্যাক্টর আমি যদি এভাবে ফিলিংটা দিই, এই অংশটা ফিলিং দিলাম, তাহলে কি হচ্ছে কন্টাক্ট সারফেসটা যতটুকু আছে সি ফ্যাক্টর আরেকটু কমে গেল। সি ফ্যাক্টর আরেকটু কমে গেলে যেটা হবে কি, তাহলে আমাদের আরেকটু সিঙ্কেজটা কম হবে। আর সিঙ্কেজটা হলে তো ওয়ালের দিকে হবে, তখন আমাদের গ্যাপটা এদিকে হবে, এদিকে গ্যাপ হচ্ছে। তার মানে আলটিমেটলি আমার এই গ্যাপটা ফিল আপ করার সুযোগ পাচ্ছি। আমি নেক্সট ইনক্রিমেন্টটা আমি এখানে দিলাম, তাহলে ইনক্রিমেন্ট দিলে আরো ছোট হয়ে গেলে কি হবে, এখানে ছোট হবে। তার মানে কি বুঝতে পারছো কি, তাহলে আমি যদি যতটা সি ফ্যাক্টর কমাইতে পারি তাহলে আমাদের পলিমার সিঙ্কেজটা কম হবে, কম হলে তখন আমাদের বন্ডিংটা খুলে যাবে না বা বন্ডিংটা লুজ হবে না। কিন্তু সি ফ্যাক্টর বেশি হলে আমাদের বন্ডিংটা খুলে যাচ্ছে। আমি কি আবার দেখাবো? স্যার বুঝছি। যেন আমি যদি এভাবে দিই, হ্যাঁ এভাবে দিই, তাহলে কি হচ্ছে এখানে ম্যাক্সিমাম হয়তো হ্যাঁ সি ফ্যাক্টরটা কমে যাচ্ছে, অত এভাবে দিলেও আমাদের সি ফ্যাক্টর কমে যাচ্ছে। এভাবে আমি ইনক্রিমেন্টাল ওয়েতে দিতে পারি, তাহলে সি ফ্যাক্টর কমানোর জন্য এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। এই জন্য এভাবে লেয়ার বাই লেয়ার দেওয়া হয় সি ফ্যাক্টরটাকে কমানোর জন্য। দ্যাট মিনস আমাদের কম্পোজিটের যতটুকু সারফেস এরিয়া ফ্রি থাকবে তত আমাদের, যত বেশি থাকবে তত সুবিধা, আর যত বন্ডিংটা যত কমানো যাবে তত আমাদের সুবিধা বন্ডের সারফেস। এই জন্য আমার সি ফ্যাক্টর আমরা এইটুকু মনে রাখি, কেন এগুলো ক্লিনিক্যাল ব্যাপার, তো এগুলো জাস্ট থিওরিটিক্যাল অনেক সময় জিজ্ঞেস করে বসে, বা অনেক সময় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে কথা চলে আসতেছে। আচ্ছা তাহলে আমরা শেয়ারে যাই। আচ্ছা তাহলে আমরা বললাম যে কম্পোজিট আমরা ফিট এন্ড ফিশার সিলেন্ট হিসেবে ইউজ করে থাকি। এটার স্পেশাল হচ্ছে যেখানে পিলারে কন্টেন্ট কম থাকে অথবা না পিলার থাকে না, যেখানে সে ইজিলি ফ্লো হয়ে আমাদের যে ফিট এন্ড ফিশার গুলো অনেক ন্যারো থাকে ওখানে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে সাধারণত কম্পোজিটটা এখানে ইন করে, বা ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে অথবা ওয়েটেবিলিটি বেশি হওয়ার কারণে ইজিলি সেই ফিট এন্ড ফিশার গুলোতে চলে যায়। আর ওখানে স্ট্রেস কম পড়ে বলে এই পিলারে হার্ডনেস বা এখানে খুব বেশি দরকার নাই, কারণ ওখানে ন্যারো ক্যাভিটি, ওখানে স্ট্রেসও কম পড়ে। আর এখানে একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের যে কোনো কম্পোজিট হচ্ছে আমরা বলি হাইলি টেক্সচার সেন্সিটিভ, সেটা ময়েশ্চার কন্ট্রোল হোক আর এমনিতে টেকনিক্যাল ফল্ট হোক, ময়েশ্চার কন্ট্রোল যদি না হয় সেক্ষেত্রে ফেলিউর হয়। সেক্ষেত্রে আমাদের সাকসেসটা ডিপেন্ড করতেছে ময়েশ্চার কন্ট্রোল অফ এসি ফর দ্য এসি বন্ডেড সিস্টেম। তারপর আসলে আমরা একটা যেটা ফ্লোবল কম্পোজিট নিয়ে কথা বলছিলাম। ফ্লোবল কম্পোজিট হচ্ছে যে এখানে হচ্ছে যে রিডিউস দ্য পার্সেন্টেজ অফ দ্য ফিলার পার্টিকেল, ফিলার পার্টিকেলের পরিমাণটা কম হচ্ছে, আর হচ্ছে ফিলার সাইজও কমানো হয় বা ন্যারো পার্টিকেল ইউজ করা হয় মেনলি। এটা হচ্ছে যে সুবিধা হচ্ছে যে বিভিন্ন লাইনার হিসেবে ইউজ করা হয়, বা যেখানে আমরা সাধারণত ম্যাটেরিয়ালসটা প্যাকেবল করতে পারি না সেখানে ফ্লোয়েবল হিসেবে ইউজ করলে তখন এটা ইজিলি ফ্লো হয়ে যায়। কিন্তু এটা অসুবিধা হচ্ছে যে এটা যেহেতু পিলার পার্টিকেল কম বা ছোট, যার কারণে এটা সিঙ্কেজটা বেশি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ইউজ না করে অনেক ক্ষেত্রে যেখানে ফ্লোয়েবল অল্টারনেটিভ ইউজ করা যেতে পারে রেজিন মডিফাইড গ্লাস এন্ড সিমেন্ট। এটা অনেক সময় প্রক্সিমাল প্রিপারেশনে বা স্যান্ডউইচ টেকনিকে, বা যেখানে আমাদের সিমেন্ট অ্যানিমাল জাংশনের নিচে যে ক্যাভিটি অংশটা আছে সেইখানে বন্ডেড বেজ হিসেবে ইউজ করা হয় রেজিন মডিফাইড গ্লাস এন্ড সিমেন্ট, বা ওই সমস্ত জায়গায় সাধারণত ফ্লোয়েবল কম্পোজিট ইউজ করা হয়। বিশেষ করে হচ্ছে যে যেখানে প্যাক করা যাচ্ছে না বা সিমেন্ট অ্যানিমাল জাংশনের নিচে যে বেজ অফ দ্য ক্যাভিটি আছে সেই ক্যাভিটিতে ইউজ করা যাচ্ছে না বলে এটা ইউজ
আর আর রিসেন্টলি আরেকটা ফ্লোবাল টেকনোলজি আসছে বা অনেক কোম্পানি এটা দাবি করতেছে, সেটা হচ্ছে যে বাল্ক ফিল, মানে অনেকটুকু একসাথে ইউজ করা যায়। কিন্তু এসডিআর টেকনিক ইউজ করা হয়। এসডিআর হচ্ছে যে আমাদের স্মার্ট ডেন্টিন রিপ্লেসমেন্ট, স্মার্ট ডেন্টিন রিপ্লেসমেন্ট টেকনোলজি ইউজ করে আমাদের ডেন্টিনটাকে যে এটা থাকে এটাকে রিপ্লেস করার জন্য একসাথে 5 মিলিমিটার ডেপথ পর্যন্ত সাধারণত এই ফ্লোবাল কম্পোজিট ইউজ করা যায়। বাট এটা অসুবিধা হচ্ছে যে এটা যেহেতু আমাদের ফিলার কন্টেন্ট কম, পলিমারাইজেশন সিঙ্কেজটা বেশি হচ্ছে, কাস্পাল ডিপ্লেটেশনটা বা ডিফ্লেকশনটা বেশি হয় ফ্লোবাল কম্পোজিট। এই জন্য আমরা শুধুমাত্র যে সমস্ত জায়গায় আমাদের লাইনিং হিসেবে ইউজ করতে হয়, অথবা যে সমস্ত অ্যাক্সেস করা যাচ্ছে না, বা ইনিশিয়ালি দাঁতের সাথে বন্ডিং প্যাকেবল কম্পোজিটে যাতে ইজিলি ইউজ করা যায়, সেক্ষেত্রে অনেক সময় ফ্লোবাল দিয়ে স্টার্ট করা হয়। দ্যাট মিন্স ক্যাভিটি একবারে সারফেসে ইউজ করা হয় মেনলি। তখন ওখানে পলিমারাইজেশন সিঙ্কেজ খুব একটা সমস্যা হচ্ছে না, বা হার্ডনেস ওখানে বেশি দরকার নাই। লাইনিং যেটা উপরে আমি ভালো কম্পোজিট এবং প্যাকেবল কম্পোজিট ইউজ করছি। আচ্ছা, পিঙ্ক কম্পোজিট এটা একটা স্পেশাল ভ্যারাইটি। পিঙ্ক কম্পোজিট হলো যে এটা হচ্ছে আসলে মেইনলি হচ্ছে কালারিং দেওয়া হচ্ছে, যে আমাদের অনেক সময় শুধুমাত্র আমরা দাঁত রিপ্লেস করি না, অনেক সময় আমাদের গাম রিপ্লেস করতে হয়। অনেক সময় দেখা যায় যে দাঁতটা অনেক লম্বা, লম্বা কেন হচ্ছে, অনেক সময় দাঁতে মাড়িটা সরে গেল, বা জিঞ্জিভাল রিসেশন হয়ে গেল, অথবা বোন ডিস্ট্রাকশন হলো, বোন ক্ষয় হলো। সে বোন ক্ষয় হয়ে যাওয়ার কারণে এখন আমি যে রেস্টোরেশনটা ইউজ করছি এটা অনেক লম্বা দেখা যাচ্ছে, কিন্তু দাঁত এত লম্বা দেখা গেলে তখন খারাপ দেখা যাবে। তখন কি করা হচ্ছে, দাঁতটা ঠিকই বানানো হচ্ছে বা রেস্টোরেশন বানানো হচ্ছে, সেক্ষেত্রে দাঁতের শেপে যেটুকু আছে ওইটুকু কালার দেওয়া হচ্ছে, আর বাকি অংশতে পিঙ্ক অ্যাস্থেটিক দেওয়া হচ্ছে বা পিঙ্ক কালার দেওয়া হচ্ছে। পিঙ্ক মানে জিঞ্জিভার কালার। জিঞ্জিভার কালার দিলে যেটা দেখা মনে হচ্ছে, দূরে মনে হচ্ছে হ্যাঁ এটা দাঁত, এটা জিঞ্জিভার দেখা যাচ্ছে, কিন্তু দুটোই আসলে রেস্টোরেশন। সেই জিঞ্জিভার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার পিঙ্ক কম্পোজিটটা ইউজ করা হয়। এটা বলা হচ্ছে পিঙ্ক অ্যাস্থেটিক। পিঙ্ক অ্যাস্থেটিক হলে যে আমাদের মুখের সৌন্দর্য বা দাঁতের সৌন্দর্য শুধুমাত্র দাঁত না, দাঁতের সাথে গামেরও একটা সৌন্দর্য আছে। দাঁতের যে অংশটা আমরা দেখতেছি সাদা, এটা হোয়াইট অ্যাস্থেটিক বলে, সাদা অংশটুকু। আর যে অংশটা গামের অ্যাস্থেটিক, সেটা হচ্ছে পিঙ্ক অ্যাস্থেটিক বলে। হোয়াইট অ্যাস্থেটিক হলো যে আমরা দাঁতের শেপিং, সাইজ, কন্ট্রোলিং, এগুলো হচ্ছে হোয়াইট অ্যাস্থেটিক। আর পিঙ্ক অ্যাস্থেটিক হলো যে দাঁতের পরে যে জিঞ্জিভা আছে, জিঞ্জিভার কন্ট্রোলিং, জিঞ্জিভার কালার, এগুলো হচ্ছে যে পিঙ্ক অ্যাস্থেটিক। এই পিঙ্ক অ্যাস্থেটিক দেওয়ার জন্যই এই পিঙ্ক কম্পোজিটটা ইউজ করা হয়। হ্যাঁ, আর একটু এই দুটো মাঝামাঝি একটা জিনিস আছে, যে জিঞ্জিভাল কালার, সার্ভাইকাল কম্পোজিট। সার্ভাইকাল কম্পোজিট হলো যে এটা পিঙ্ক অ্যাস্থেটিকও না, আবার নর্মাল কম্পোজিটের মতো না, দুটো মাঝামাঝি একটা যাওয়া যায়। সেটা অনেকটা আমাদের দাঁতের উপর অংশ যেরকম সাদা থাকে, জিঞ্জিভা সার্ভাইকাল পোর্শনে এতটুকু সাদা থাকে না, একটু ডার্কিশ থাকে। আর এরপরে থাকে পিঙ্কিশ। পিঙ্কিশ মানে গাম। এই গামে কালার দেওয়ার জন্য এই পিঙ্ক কম্পোজিট ইউজ করা হয়। দ্যাট মিনস আমি লম্বা একটা রেস্টোরেশন ইউজ করতেছি, সেটা পুরো অংশটা যদি আমি দাঁতে কালার দিই, তাহলে একটা লম্বা দাঁত দেখা যাবে, সেটা পেশেন্টের দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে কি করা হয়, যেটুকু দাঁত থাকার কথা ছিল, যে ডিজাইনের দাঁত থাকার কথা ছিল, ওখানে আমি দিচ্ছি হচ্ছে যে দাঁতে কালার, আর বাকিটাতে পিঙ্ক কম্পোজিট ইউজ করতেছি, যার কারণে এটা আমাদের জিঞ্জিভার শেডো হিসেবে মনে হবে বা জিঞ্জিভা মনে হবে, তখন এটা আউটপুট অ্যাস্থেটিক্যালি। আচ্ছা, সময় কতক্ষণ আছে? বর্নিং সিস্টেম কি আর কথা বললো? না, আমাদের সময় হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বলতে পারি এনামেল বর্নিং সিস্টেম নিয়ে কথা বলা যেতে পারে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আমি তো বলে গেলাম জাস্ট যে জিনিসগুলো লাগবে বেশি বা ভাইভাতে বা ইয়াতে রিলেটেড ইন শর্টে বলার জন্য। আর তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকবে? স্যার, কম্পোজিটে যে পলিমারাইজেশন ইনহিবিটরস আছে ওইটার রোল কি? পলিমারাইজেশন ইনহিবিটর হচ্ছে যে আমরা জানি এটা পলিমারাইজড ম্যাটেরিয়ালস। পলিমারাইজড ম্যাটেরিয়ালস হওয়ার কারণে এটা যখনই কোনো পলিমারাইজ লাইটিং বা আমাদের পাবে, তখন সে পলিমারাইজড হয়ে যাওয়ার চান্স আছে। সেটা কখন? কোম্পানি এখন কম্পোজিট বানাচ্ছে, বানায় সে মার্কেটে দিল, মার্কেট থেকে আমার স্টোরে থাকলো, স্টোর থেকে যখন আমি দরকার তখন পেশেন্ট ইউজ করলাম। এই মাঝখানে বিভিন্ন লাইট এক্সপোজ হওয়ার চান্স আছে, বা নিজে নিজে পলিমারাইজেশন হয়ে শক্ত হয়ে যাওয়ার চান্স আছে। এটা যাতে না হয়, প্রিমেচুর যাতে পলিমারাইজেশন না হয়, এখানে ইনহিবিটর সিস্টেম দেওয়া থাকে। অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন সিমেন্ট কিনতে পাওয়া যায়, বা সিমেন্ট কিনলা রেখে দিলা, কয়দিন পরে দেখলে যেটা ব্যবহার করার আগে সেট হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে বাসায় কোনো ময়দা বা কিছু রেখে দিলা, তুমি দেখলে যে এটা ইউজ করার আগে শক্ত হয়ে গেল। অথবা অনেক সময় ইয়েও পাও, লবণ কিনে আনছে, দেখলি যে পুরোটা শক্ত হয়ে গেছে, মানে আগেই সেট হয়ে গেছে ইউজ করার আগে। এটা যাতে না হয়, এটার জন্য একটা পলিমারাইজেশন ইনহিবিটর ইউজ করা হয়, যাতে এটা প্রিমেচুর সেট না হয়। যখন আমি ক্যাভিটিতে ইউজ করলাম, যখন আমি
সব শেপিং করলাম, দেন আমি লাইট দিব, তখন কিউরিং হবে। এর আগ পর্যন্ত যাতে কিউরিং না হয় এই জন্য পলিমারাইজেশন ইনহিবিটরটা ইউজ করা হয়। ঠিক আছে। স্যার তারপরে কম্পোজিট দেওয়ার পরে যে সেনসিটিভিটিটা হয় ওইটা মেজার করার জন্য কি প্রোটেক্টিভ মেজারমেন্ট নিতে হবে? এটা প্রোটেক্টিভ মেজারমেন্ট হচ্ছে যে ফার্স্ট হলো যে আমরা ডিপ ক্যাভিটিতে হলে আমরা লাইনার ইউজ করতেছি কেমিক্যাল ইরিটেশন না হওয়ার জন্য, এটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমরা কম্পোজিট টাইপ সিলেকশনের ক্ষেত্রে আমরা জানি বিজিএম এর বেশি হয় আর ট্যাক্সজিএম এর তো কম হয়। আবার ট্যাক্সজিএম এর দাম বেশি বলে অনেকে ইউজ করে না। এখন দামের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে আমরা এটা ইউজ করতে পারি। ট্যাক্সজিএম এটা ইউজ করে এটা ইরিটেশন যেটা 100 টাইমস কমে যায়, যেটা আমাদের বিজিএম 100 টাইমস বেশি হয়, তাহলে পলিমার এটা একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে আমি ইচিং করার সময় যদি আমি, যেহেতু ইচিং হচ্ছে যে ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, সেই ইচিং এজেন্টটা আমাদের এখান থেকে কিছু মিনারেলটাকে লস করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা পোরোসিটি হতে পারে, পোরোসিটি হলে এটা আমাদের ডেন্টাল টিউব গুলো ওপেন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেন্সিটিভিটি হতে পারে। সেক্ষেত্রে এখন আরেকটা ইয়ে হচ্ছে যে আমরা হ্যাঁ টোটাল ইচিং না করে সেলফ ইচিং, যেগুলো মাইল্ড ইচিং করে, যেমন আমরা 6th জেনারেশন থেকে হচ্ছে যে মাইল্ড ইচিং বা সেলফ ইচিং। সেলফ ইচিং গুলো হচ্ছে যে না সে ওয়াশ আউট করে ফেলবে না, সেটা ডিফিউশন প্রক্রিয়া, সেটা বন্ডিং করবে, হেল্প করবে। তার মানে তখন আমার ডেন্টাল টিউব গুলো ওপেন হচ্ছে না, বরঞ্চ ক্লোজ হয়ে যাচ্ছে, তখন আমার সেন্সিটিভিটি কমে যাচ্ছে। থার্ড মেজারিং হলো যে আমি যখন কম্পোজিটর ইউজ করবো তখন আমি কিউরিং করবো প্রপারলি, প্রতিটা লেয়ার বাই লেয়ার কিউরিং করবো যাতে এটা সেন্সিটিভিটি। আরেকটা হচ্ছে যে বললাম যে আমাদের পলিমারাইজেশন সিঙ্কেজটা কমাইতে হবে। পলিমারাইজেশন সিঙ্কেজ কমানোর জন্য আমরা ফিলার কন্টেন্টটাকে বাড়াইতে পারি। ফিলার কন্টেন্ট বাড়ালে আমাদের পলিমারাইজেশন সিঙ্কেজটা কমে যাচ্ছে, মাইক্রোলিকেজ কমে যাচ্ছে, সেন্সিটিভিটি কমে যাবে। পাশাপাশি আমি সি ফ্যাক্টরটাকে কমাইতে পারি। সি ফ্যাক্টরটাকে কমাইলে আমাদের পলিমারাইজেশন সিঙ্কেজটা কমে যাচ্ছে, পলিমারাইজেশন সিঙ্কেজ কমে গেলে আমাদের পোস্ট সেন্সিটিভিটিটাও কমে যাচ্ছে। তাহলে এতগুলো টেকনিক আমি কমাইতে পারি। আদান দিয়ে দিয়েছি, আমরা মনে শেষ করি। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমার কোশ্চেনটা নিচ্ছি, লাস্ট একটা কোশ্চেন নিচ্ছি, বলো। স্যার আমরা যে এই যে এত ডেন্টাল রেস্টোরেশন করতেছি এগুলার আলটিমেট ইম্পর্টেন্স কি ক্লিনিক্যাল? ইম্পর্টেন্স হলো যে তুমি সুইটেবল, তুমি কোনটাকে কখন কোনটা সুইটেবল। আচ্ছা মার্কেটে এতগুলো শাড়ি দরকার তোমার, তুমি কিনবে একটা শাড়ি, এতগুলো শাড়ি দরকার কি? তুমি কিনবে একটা জামা, এতগুলো জামা দরকার কি? এত ডিজাইনের জামা দরকার কি? স্যার সুন্দর করে গুছাই কিভাবে লিখবো? ওই যে আমরা বলি যে ডিফারেন্ট টাইপ অফ ফ্যাক্টর কনসিডার করতে হবে ডিউরিং সিলেকশন অফ রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস। সেক্ষেত্রে হচ্ছে যে তার বয়স কত, তার কি সে অ্যাস্থেটিক ভ্যালু দরকার কিনা, স্ট্রেস কেমন পড়বে, এক দাঁতে একরকম স্ট্রেস পড়বে, এক বয়সে একরকম স্ট্রেস পড়বে, তারপরে তার কোনটা আসলে বেশি দরকার, ওই সমস্ত পয়েন্ট গুলো হিসাব করে আমাকে রেস্টোরেশনটা সিলেকশন করতে হবে। তো কোশ্চেনটা কি? স্যার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডেন্টাল রেস্টোরেশন। এটা তো একবার, তাহলে প্রথম কথাই যে প্রথম দিকে একটা লেকচার ছিল যে আমাদের রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস বা আমাদের প্রসেসিসের ইম্পর্টেন্স কি। আমরা একবার তার ট্রিটমেন্ট পারপাসে করে থাকি, প্রিভেন্টিভ পারপাসে করে থাকি, ওগুলো তো পুরো আকারে লেখা আছে প্রথম নোটে। অ্যাকচুয়ালি যে পেশেন্টকে আমরা প্রিভেনশন, তার যাতে যে ফিট এন্ড ফিশার গুলো করে থাকি যাতে তার ক্যারিজ না হয়, ফার্দার কমপ্লিকেশন গুলো না হয়। তার ক্যারিজ হয়ে গেল সেক্ষেত্রে আমরা ফিলিং করতেছি, ফার্দার কমপ্লিকেশনটা পালপাইটিস বা আদার ডিজিজ গুলো না হচ্ছে। তারপর হচ্ছে তার পেইন হচ্ছে, পেইনটাকে রিলিভ করার জন্য আমরা রেস্টোরেশন ইউজ করে থাকি। তারপর তার আমাদের শুধু পেইন না, এখানে অ্যাস্থেটিক শেপ ফাংশন এগুলোকে রেস্টোর করার জন্য আমরা রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি। এভাবে লিখতে পারো। আর নোট আকারে হলো যে আমাদের প্রথম লেকচারে একবার প্রথম দিকে একটা লেকচার যেটা ছিল ওখানে কিছু লেখা আছে। ঠিক আছে। ওকে স্যার। তারপর যদি কোশ্চেন থাকে আমার ইয়েতে কোশ্চেন গুলো দিতে পারো, তাহলে আমি আরেকটু দেখে নিই তো কোথাও তো কোথাও অ্যাড করে, এগুলো অনেক টপিক, অনেকগুলো টপিকের সাথে কম্বিনেশন হয়ে যাবে তখন। এটা তো আমার কম্পোজিট বলতেছে না, এটা তো আমার রেস্টোরেটিভ বলছে, তাহলে রেস্টোরেটিভ বলছে সবগুলো পয়েন্ট চলে আসবে তখন। তাহলে আমার মেসেঞ্জারে ইয়ে করতে হবে, কোশ্চেন গুলো শেয়ার করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে কোশ্চেন গুলো শেয়ার করতে পারো, লিখে সবার কোশ্চেন গুলো লিখে বা কালেকশন করে একসাথে দিতে পারো। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে নেক্সট আমরা ইনশাআল্লাহ ইয়ে পড়বো, বর্নিং, এনামেল এন্ড ডেন্টিং বর্নিং, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছিল, এনামেল এন্ড বর্নিং এর। আসসালামু আলাইকুম।